নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প গ্রাস। কঠোরভাবে প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প গ্রাস। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না অবশ্যই তারা আমার একান্তে অনুরোধ এড়িয়ে যাবেন। আমার এসব ভালো লাগছে না, এসব ছাড়ুন না বৌদি। অমন করলে হয় বাবা, এত বছর পরে এসেছো। কই রে, মোচা দেখি পাটা চুল দিয়ে ভালো করে মোচা। ওইসব তো হয়েছিল বিয়ের পরে, ফুলসজ্জার দিন। তখন কমলি কতটা ছোট, আমার সব ভালো লাগে না। ওর চুল আমার পায়ের ঠেকা থেকে মুখ ঠেকে গেছিল। পা খুব নোংরা জিনিস হয় মা, এসব করবেন না। দেখুন, এগুলো কুসংস্কার, কেন মানেন আপনারা? অমন কথা কেন বলতো জামাই? না মানলে হবে? হ্যাঁ, একটা মঙ্গলের ছায়া বলে কিছু আছে তো নাকি? অমঙ্গল হবে না। কই রে মুখপুরি, মোচা দেখি। বড় শোয়াক খাওয়ার জন্য মনটা বুঝে আকুপাকু করে। শাশুড়ি মা মুখে আঁচল দিয়ে হেসে উঠলেন। প্রতাপও নড়ে চড়ে বসলো লজ্জায়। কমলি নিজের কাজ করছে, বরের পা ধুয়ে মাথার চুল খুলে তা দিয়ে মুছিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগেও ওই সন্ধেবেলা খেতে বসে প্রতাপ দেখলো মাথায় জুঁই ফুলের মালা দিয়ে কি সুন্দর বেনুনি করা। সেইটা বেচারিকে দিয়ে খোলালো। নাও হয়েছে, এবার ওই জলটা তুই খা। হ্যাঁ, এ বাবা, ছিচি ছিচি ছিচি, কেন কেন খাবে না বাবা? তুমি তো পুকুরে হাত পা ধুয়ে এলে নাকি? পরিষ্কার তো। সে ধুলো বালি ময়লা ও সবকিছুই স্ত্রীদের কাছে চরণামৃত। নে মা, এক ফোঁটা হলেও খা দেখি। আমরণ, তুমি আবার মেয়েলি প্রথার মধ্যে এসেছো কেন? না মানে নিয়ম কানুন মানতেই হবে, নাহলে অমঙ্গল হবে না। নে রে মা, তোর বর তো, তোর তো স্বামী, সাত পাকে বেঁধে বিয়ে করা। অমন কি বলছো? হ্যাঁ, ওর সঙ্গে তো বিয়ে হয়েছে। এমন করছো যেন এই মেয়েকে দেখিয়ে অন্য মেয়ের সঙ্গে আমরা বিয়ে দিচ্ছি। এই কি বলতো সুধা? প্রথা থতমত খেয়ে যায় শাশুড়ি মায়ের কথা শুনে। হেসে বলে, আপনারাও ভালো মস্করা করতে পারেন মা, এই বয়সেও। তবে এই তুমি সব খেও না গো। ততক্ষণে কমলি ঝকঝক করে খাওয়া হয়ে গিয়েছে। স্বামীর পদ ধোয়া জল। বিদেশে কাটিয়ে আসা বছরগুলোকে বারবার মনে করে প্রতাপ। সন্ধ্যার অন্ধকার ক্রমশ ঘনিয়ে এসেছে। প্রতাপের বাড়ি আজ বহু বছর পর আলোকিত। বাড়ির বারান্দায় সারি সারি মাটির প্রদীপগুলো জ্বলছে। প্রতাপ জমিদার বাড়ির ছেলে। ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে আজ ফিরেছে। উকিলের সাদা পোশাক পরে তার শক্তপোক্ত চেহারার সঙ্গে যেন একটা আলাদা মর্যাদা যুক্ত হয়েছে। বাড়ির পুরনো দালান, বিশাল উঠোন আর চারপাশের লোকেদের সরব হাসি মস্করার মাঝেও প্রতাপের মন শুধু একটাই নাম খুঁজে ফিরছে, কমলি। প্রতাপের আগমনে জমিদার বাড়িতে উৎসবের আমেজ। দাদা ঠাকুরদার সলা পরামর্শ, মহিলাদের হাসি ঠাট্টা এবং ছোটদের উচ্ছ্বাস মিলে চারপাশটা যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতাপের মা বারবার তাকে ঘিরে প্রশ্ন করছে, কি রে, বাড়ি ফিরেই তো চোখ মেলে রাখছিস না, কাকে খুঁজছিস? প্রতাপের মুখে হালকা হাসি। মা, আবার কমলিকে ডাকলে হয় না? কমলি কোথায়? কমলি জমিদার বাড়ির ছোট বউ। আজ যেন লজ্জায় গুটিয়ে গেছে। স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে প্রায় 7 বছর হয়ে গেল। তবুও বিয়ের পর কয়েক মাস স্বামীর সঙ্গ কাটিয়ে প্রতাপ পড়াশোনার জন্য বিদেশ চলে গিয়েছিল।
সেই সময় থেকেই কমলি সংসারের অভ্যন্তরেই নিজেকে আটকে রেখেছে। আজ এতদিন পরে প্রতাপ ফিরেছে, আর কমলির মনের ভিতরে ঢেউ খেলছে শুধু এক অদ্ভুত অনুভূতি। সে আড়ালে থাকে, তবে প্রতাপের নজর শুধু তাকে ঘিরেই ঘুরপাক খায়। প্রতাপের দৃষ্টি বাড়ির মাঝের উঠোনে পড়ে থাকা এক কোণে, যেখানে নুপুরের রিনি ঝিনি আওয়াজ ভেসে আসে। এটা কমলিরই হতে পারে। তার যেন আর দেরি সহ্য হয় না। রাত গভীর, বাড়ির সকলে তখন ঘুমিয়ে পড়েছে। প্রতাপ তার ঘরে অপেক্ষা করছে। মৃদু বাতাসে আলোর দীপ্তি হালকা কমে এসেছে। রাতের নির্জনতায় প্রতাপের বুক ধুকপুক করছে। একবার শুধু কমলিকে দেখার জন্য সে অধীর অপেক্ষায়। দরজার বাইরে নুপুরের শব্দ। প্রতাপ দ্রুত উঠে দাঁড়ায়, দরজার কাছে আসে। কমলি দাঁড়িয়ে আছে। লজ্জায় তার মুখ নিচু, কিন্তু চোখে এক চিলতে ব্যাকুলতা। প্রতাপের কণ্ঠ ভীষণ মৃদু। কমলি, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো? কমলি মৃদু স্বরে বলে, ভালো, তুমি? প্রতাপ এগিয়ে আসে, তার হাত ধরে ফেলে। আমি তো আজ ফিরেছি, কিন্তু তুমি মনে হয় কখনই আমাকে ছেড়ে যাওনি। তোমার এই নীরব উপস্থিতি মনে হয় এই ঘরে সবসময় ছিল। কমলি নরম স্বরে বলে, এতদিন যে আমি শুধু অপেক্ষাই করেছি। প্রতাপ হেসে বলে, আমার জন্য এত অপেক্ষা? কমলির চোখের জল টলমল করে ওঠে। তুমি জানো না কতটা অপেক্ষা করেছি। প্রতাপ ধীরে ধীরে তাকে কাছে টেনে আনে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। দুইজনের মাঝে এত বছরের দূরত্ব মুহূর্তেই ভেঙে যায়। লজ্জা, শঙ্কা, দ্বিধা সব মিলিয়ে একসঙ্গে শরীরে তৃষ্ণার তাড়না বাড়তে থাকে। কমলি ধীরে ধীরে প্রতাপের বুকের দিকে মুখ লুকায়। বিয়ের সময় সে ছোট্ট বাচ্চা ছিল, বছর 10-এর। এখন সে 17 বছরের। প্রতাপ তাকে শক্ত করে ধরে। তোমাকে ছেড়ে যাওয়ার পর একদিনও আমি স্বস্তিতে ছিলাম না। প্রতিটা মুহূর্ত তুমি আমার সঙ্গে ছিলে। কমলি চুপ করে থাকে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। প্রতাপের হাত ধীরে ধীরে তার কোমর স্পর্শ করে। উত্তেজনা বাড়তে থাকে। সারা শরীরে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে যায়। প্রতাপ ধীরে ধীরে তাকে বিছানায় নিয়ে আসে। আলোর মৃদু আলোতে দুইজনের ছায়া মিশে যায়। প্রতাপের ঠোঁট কমলির কপালে নেমে আসে, তারপর গলায়। কমলি প্রথমে সংকুচিত হলেও ধীরে ধীরে নিজেকে ছেড়ে দেয়। তাদের শরীরে মিলনের উত্তেজনা বাড়তে থাকে, যেন বহু বছরের আলাদা থাকার প্রতিটি অনুভূতি আজ একসঙ্গে প্রকাশ পাচ্ছে। কমলি শ্বাস নিতে নিতে বলে, এতদিনের অপেক্ষা আজ সব পূরণ হবে। প্রতাপ হাসে। কমলি, আজ আমাদের কোনো দূরত্ব থাকবে না। তুমি আর আমি আজ এক হয়ে যাব। কিন্তু কি? প্রতাপ থেমে যায়। তার হাত তখন কমলির কোমরের কাছে। বিয়ের সময় শুনেছিলাম তোমার মাজার ডান দিকে একটা বড় জরুল আছে, সেটা তো দেখতে পাচ্ছি না। কিছু বলো না, ডাক্তার ওষুধ দিয়েছে, ওসব পড়ে গেছে। অতিরিক্ত জরুল নাকি ভালো না। কে বলল? তোমার নাকি ওটা বার্থ মার্ক ছিল। তোমায় কে বললে? ও বাবা, তোমার বড় বৌদি। কমলি নড়ে চড়ে ওঠে, বলে, এখন কি ওসব কৈফিয়ত দিতে হবে নাকি? এই প্রথম তুমি আর আমি একসাথে। আমাকে সবাই শিখিয়ে দিয়েছে আজকে বর যা করবে তার সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, না করলে চলবে না। প্রতাপ হাসে। কমলির থেকে সে বয়সে অনেকটাই বড়, প্রায় বছর 10-এর। বলে, কানের কাছে ঠোঁট নিয়ে, তাই কি শিখিয়ে দিয়েছে? যাও, বলবো না, লজ্জা করে না? বলো না শুনি। না, এই যে তুমি আমার সঙ্গে দুষ্টুমি করছো, ওগুলো সব করতে বলেছে। তাই তুমি আমার সঙ্গে একটু দুষ্টুমি করো। বলে প্রতাপ নিজের কোলের ওপরে কমলিকে তুলে নেয়। বলে, করো না, তুমি একটু আমার ওপর দুষ্টুমি করো। না, লজ্জা লাগছে। ছাড়ো, ছাড়ো না দেখি। এতদিন পর কাছে পেয়েছি কি তোমাকে ছাড়ার জন্য? কমলির চোখটা ছলো ছলো হয়ে ওঠে। প্রতাপ
ওর ওষ্ঠে আবার নিজের ওষ্ঠ রাখে, বলে, কতদিনের তৃষ্ণা, তবে আর তোমাকে ছেড়ে যাচ্ছি না। এখন থেকে তুমি আমার, আমরা একসঙ্গে থাকবো। সকালবেলায় প্রতাপ ঘুম থেকে ওঠে। বিছানার কাছে মাথার বালিশটায় হাত রাখতেই মনে পড়ে সে এখন আর বিদেশে নেই, বাড়ি এসেছে। কিন্তু পাশে শুয়ে থাকা মানুষটা, সারা রাত যে হাতের বাদিকে শুয়েছিল, তার এলো চুলের গন্ধ, তার মন মাতোয়ারা করা সেই শরীরী আভাস, তার সাথে রাত্রি কাটানোর, সংসার করার এতগুলো বছরের চাহিদা। কমলি কোথায়? হাত নিয়ে খুঁজতে খুঁজতেই চোখ খুলে তাকায় সে। ভাবে হয়তো কমলি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, কিন্তু ঘরের চারপাশেই এক অদ্ভুত শূন্যতা। রাতের সেই ঘনিষ্ঠ মুহূর্তগুলো যেন স্বপ্নের মতো ভেসে ওঠে। তবে বাস্তবের শূন্য ঘর যেন প্রতাপকে অন্য কিছু বলছে। একটু পরে পুজোর ডালি নিয়ে ভেজানো দরজা খুলে মা ঘরে আসেন। তোর বউ তো সকাল সকাল বেরিয়ে গেল রে বাবা, বাপের বাড়ি। বর্দা এসেছিল, নিয়ে গেছে। আকাশ থেকে পড়ে প্রতাপ, বলে, বাপের বাড়ি কেন? মৃদু হেসে মা বললেন, তোর মনে নেই বুঝি? তোর বিয়ের পরে অষ্টমঙ্গলার নিয়ম কানুন তো ঠিক মতো পালন হলো না। তোর খুড়তুতো ঠাকুমাটা মরলো, তাই সব বন্ধ হয়ে গেল। মাস ভোর নিয়ম কানুন চললো, তারপরে তো তুই বিদেশ চলে গেলি। তা এখন তুই ফিরে এসেছিস, নিয়ম কানুন গুলো মানতে হবে না? কমলি তাই বাপের বাড়ি গেছে, তুই 3 দিন পর ওকে আনতে যাবি। প্রতাপের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। বলতে ইচ্ছে করছিল, ধুস, তোমার যত উল্টোপাল্টা নিয়ম, বিদেশে এসব আদব কায়দার কোনো স্থানই নেই। বলতে গিয়েও বলতে পারল না। পৈতৃক বাড়ি, বহু পুরনো দিনের জমিদার ওরা এই গ্রামের। বাপ ঠাকুরদার একটা সুনাম আছে। কমলি এই বাড়ির জমিদার বউ, তাকে তো মানতেই হবে সবটা। তবে এই নিয়ম কানুনের মধ্যে সুখের স্মৃতিগুলোই না বিসর্জনে চলে যায়। বিয়ের কিছুদিন পরই ঠাকুমা মারা গিয়েছিল। শোকের ঘন মেঘ ঢেকে গিয়েছিল তখন। ফুলশয্যার রাত্রিটাও ঠিক করে কাটাতে পারেনি ওরা। কমলি তখন বছর 10-এর। কোলবালিশ ধরে ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। সারা রাত প্রতাপ ওকে পাহারা দিয়েছিল, ওর মাথার চুলে বিলি কেটে দিয়েছিল। একসময় কমলি পাশ ফিরে যখন প্রতাপকে ধরেছিল, তখন কমলির শরীরটাকে দেখে বাচ্চা মেয়েই মনে হয়েছিল। প্রস্ফুটিত পুষ্প দুটি তখনও বিকশিত হয়নি তার বক্ষ দিয়ে। এই মেয়ে আমার বউ ভাবতে অবাক লেগেছিল প্রতাপের। সে অনুভূতিটাই আসেনি। কিন্তু আজ এতগুলো বছর পরে ফিরে এসে সবটা কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে। গত 7 বছরে স্বামী স্ত্রীর মধ্যে চিঠিতে চিঠিতেই প্রেম আলাপ হয়েছে। কমলি যখন প্রথম 15 বছর বয়সে ভালোবাসি বলে উত্তর লিখল, তখনই প্রতাপের বুকের ভেতরে দামামা আরো জোরে বেজে উঠেছিল। 10 বছরের বাচ্চা মেয়েটা বোধহয় এবার সত্যি বড় হয়ে গেছে। তৎকালীন সময় এখনকার মতো মোবাইল ফোন ছিল না। চিঠির মাধ্যমেই গভীর প্রণয় তখন হতো। জানতে পেরেছিল প্রতাপ ঠাকুরদার মারফত চিঠিতে। বেশ কদিন প্রতাপ চলে যাওয়ার বছর 2 পরে কমলি বাপের বাড়িতে গিয়ে থেকেছিল প্রায় মাস 6। স্বামী নেই, তাই শ্বশুর শাশুড়িও আটকাতো না বাচ্চা মেয়েটাকে। সেখানে জ্বরে পড়েছিল মেয়েটা, খুব ভুগেছিল। তখন ঠাকুরদা ঠাকুমা বাড়ির সকলে গিয়ে দেখে এসেছিল তাকে। মায়ের দয়া হয়েছিল নাকি সেই মেয়ে যে সুস্থ হবে, কিন্তু গত রাতে তো শরীরে কোথাও দাগ দেখতে পেল না ও। নাকি 2 জনের মধ্যেই প্রবল লজ্জার কারণে, যাক 3 দিন পর ফিরে যখন আসবে তখন না হয় আলোর মধ্যেই। ভাবতেই প্রতাপ আবার শিরশিরে শরীর নিয়ে চাদরটাকে আঁকড়ে ধরে কোলবালিশটাকে ধরে শুয়ে পড়ে। কিরে, শুয়ে পড়লি কেন? তখন থেকে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। মা, প্রসাদটা রেখে যাও, আমি স্নান করে খাচ্ছি। মা হাসলেন, বললেন, বুঝেছি, সকালে দরজা খুলতেই
তোর মেজ খুড়িমা দেখতে পেয়েছিল বৌমাকে। কি লজ্জা লজ্জা, মরি মরি, ছুটে বেরিয়ে গেল পুকুর পাড়ে নাইতে। প্রতাপও লজ্জা পেয়ে যায়। ছি, এইসব বিষয়ে আবার মা খুড়িমাদের কিসের এত আগ্রহ কে জানে। ঘরের মধ্যে প্রতাপ হাঁটতে থাকে। কমলির অনুপস্থিতি তার মনে অশান্তি এনে দিচ্ছে। কমলিকে ছাড়া যেন মুহূর্তটা পুরো শূন্য। 3টে দিন, বাবারে, যেন 30টা বছরের সমান। কাটাবে কি করে ভাবে প্রতাপ। তবে নিয়ম তো মানতেই হবে, এটা একটা প্রথা, বাড়ির ঐতিহ্য আর সামাজিক রীতি। 3 দিন পর সকালে কমলি বাপের বাড়িতে যাবার জন্যে রওনা দেয় প্রতাপ। আর ওইদিকে কমলির মধ্যেও কেমন একটা আনন্দ কাজ করছে। এতদিন পরে প্রতাপকে সান্নিধ্যে পাওয়া আর প্রথাগত নিয়ম মেনে 3 দিন পর বাপের বাড়ি আসা। মায়ের সাথে কথা বলতে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে বারবার কমলি, কথা এলোমেলো। এতদিন পর তোকে আবার পেলাম রে মা, কিন্তু আবার তোকে যেতে হবে। বিয়ের পর তোর অষ্টমঙ্গলায় যা যা নিয়ম হয়নি আজ হচ্ছে, এটা তো করতেই হবে মা। তবে তোর স্বামী তো আসছে, তারপর তুই যাস। মায়ের কথায় শান্ত হয়েছিল কমলি, মনের গভীরে তবু অস্থিরতা। 3 দিনের অপেক্ষা যেন প্রতাপের কাছে অসীম দীর্ঘ। রাতের সেই নৈকট্য ভালোবাসার মুহূর্তগুলোর পর আবার একা হয়ে যাওয়ার যন্ত্রণা প্রতাপ কাতর হয়ে গেছে। সারাদিন কাজের মধ্যেও কমলির মুখটাই বারবার ভেসে আসতো। তার অপেক্ষা শুধু নিয়ম মেনে বউকে আনতে যাওয়ার নয়, বরং কমলির প্রতি নিজের ভালোবাসা নতুন করে প্রকাশ করার অপেক্ষা। কমলি বাপের বাড়িতে এসে একা একা ভাবে, এত বছর পর পেলাম, পুরোপুরি মানুষটা এখন আমার, তবুও দূরত্ব কিছুতেই ঘোচে না। প্রতাপের প্রতি আকর্ষণ গভীর হতে থাকে তার, তবে সামাজিক নিয়মের কারণে সে এখন বাপের বাড়ি। 3 দিন কেটে যাওয়ার পর যখন সকালবেলায় মা এসে বললেন, বাবু তৈরি হয়ে নে, আজ সেই দিন, আনতে যাবে, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে গেল সে। জমিদার বাড়ির লোকজন বেশ উৎসাহিত, সবাই ভাবছে অবশেষে অষ্টমঙ্গলার প্রথা পূর্ণ হতে চলেছে। কিন্তু প্রতাপের মনটা অস্থির। এতদিনের শূন্যতা পূর্ণ হয়েছে কমলিকে ফিরে পাওয়ায়। তাকে ছেড়ে 3 দিনের অপেক্ষা বুকের ভেতরে যেন অমঙ্গলের চিহ্ন ধারণ করছে। 3 দিনের ব্যবধান কি করে যে পরিবর্তন আনবে। 3টে দিন মানে জীবন থেকে কতগুলো দিন চলে যাওয়া। বাপের বাড়িতে আজকে রান্নার ধুম পড়ে গিয়েছে। জামাই আসবে বলে কথা, 52 রকম পদ তাকে খাওয়ানো হবে। শাশুড়ি মা সকাল থেকে রান্নাঘরে, আর কমলি সারা সকাল ধরে সেজেই চলেছে। বড় বৌদি কত কি যে মাখিয়ে দিল, দুধে স্নান করালো, মধু দিল, আরো কত কি। শোনো, গায়ের রংটা আরো বেশি উজ্জ্বল করতে হবে, হ্যাঁ, নালে কিন্তু বর ভালোবাসবে না। খিচে বলো না বৌদি। এই, হ্যাঁ রে, তোর বর তোকে আদর করেছে? যাও, লজ্জা করে, বল না। নলক দুলিয়ে কথাটা জিজ্ঞেস করে বড় বৌদি। কমলির মাথায় তখন বেনি বাঁধছে সে, জুঁই ফুলের মালা তৈরি মাথায় দেবার জন্য। প্রায় দুপুর গড়িয়ে সন্ধে হতে চলল, এখনো পর্যন্ত প্রতাপের আসার নাম নেই। যদিও গরুর গাড়ি করে বেশ খানিকটা সময় লাগে। ঘেমে নেই চান করে আসছে ছেলেটা। হ্যাঁ, এমন সময় বিয়ে হলো, তখন কত ভালো আবহাওয়া, এমনই দশা, ফিরে এলো দেখ। এদিকে নিয়ম তো নিয়ম, বল দেখি। ও বৌদি, এসব নিয়ম না মানলে চলে না। না না, অমন কথা কোষ না, নিয়ম তো মানতেই হয় রে মুপুরি। নয় তোর মনে নেই তোর বড় বোনটার কথা? কমলি চুপ হয়ে যায় পুরোপুরি। নিয়ম মানেনি বলেই তো তোর মনে পড়ে। এমন সময় ঘরের দুয়ার থেকে কে যেন চিৎকার করে ডাকে, ও বৌদি, নিচে এসো। ওই ওই বোধহয় এলো, এ তো পচা ডাকছে। মুপুরি, তোর বর এসেছে, আদর খাবি আজকে ইচ্ছে মতো। লজ্জায় আবার লাল হয়ে যায় কমলির মুখটা, আঁচলে মুখ ঢাকে সে। নিচে তখন রীতিমতো শঙ্খ বাজছে, উলুধ্বনি চলছে।
এসো বাবা, এসো এসো, পথে কোনো অসুবিধা হয়নি তো? আগে না না, মাঝ রাস্তায় গরুর গাড়ির চাকাটা ওই দেখো। এই জন্যই আমি রমেশকে বলেছিলাম। আগে বাবা মশাই, আমি তো বেরোচ্ছিলামই, মাই তো। রাখো দেখি, জামাই তো ভালো সুস্থ শরীরে চলে এসেছে নাকি? কই বড় বৌমা, তা খাবারগুলো দাও। হ্যাঁ মা, আমি খাবার বাড়ছি, আপনি ওকে নিয়ে আসুন। এসো এসো জামাই। প্রতাপের চোখ তখন ওপরের দিকের দালানে। সে জানে কমলির ঘর ওপরে, বিয়ের পরে বাসরটা ওখানেই হয়েছিল। তা বাবা, ভালো হাত মুখ ধুয়ে নাও দেখি, তারপরে দুটি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, হাত মুখটা ধুয়ে নিয়ে এসো। রমেশ, নিয়ে যা দেখি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো জামাই, এসো এসো। অপ্রস্তুত হয়ে উঠছে বারবার ছেলেটা। প্রতাপ বলে, আসলে বিদেশে ছিলাম তো এত বছর, ওখানে না এমন জামাই জামাই করে সম্বোধনটা ঠিক ভালো লাগে না বর্দা। আপনি আমাকে নাম ধরে ডাকবেন, ওটাই আমার কাছে ভালো। বেশ, তাই হবে কোন। চলো প্রতাপ। পুকুরের কাছে এসে দাঁড় করিয়ে রমেশ বলে, তা তোমার পথে সত্যিই কোনো অসুবিধা হয়নি তো? ওই যে বললাম, গরুর গাড়ির চাকাটা বিগড়ে গিয়েছিল। আসলে আমি তোমায় আনতে যেতাম, কিন্তু মা বললেন। কি কি হয়েছে? তোমার বড় বৌদি অন্তঃসত্ত্বা। হো বাবা, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, যখন তখন হয়তো। ও তাই নাকি? এমন অবস্থা? না না, তাহলে আপনি খুব ভালোই করেছেন রাস্তায় না বেরিয়ে। যখন তখন যদি আপনার উপস্থিতির দরকার হতো, আমি কিছু মনে করিনি। লণ্ঠনের আলোয় পুকুরের স্বচ্ছ জলের মধ্যে জমিদার বাড়ির পেছন দিকের একটা বড় অংশের ছায়া এসে পড়েছে। ভর সন্ধেবেলায় ছায়ার রংটা বেশ স্পষ্ট। হাত মুখ ভালো করে ধুয়ে জল থেকে আচমকা উঠতে গিয়েই প্রতাপের কি যেন একটা মনে হলো। কি হলো প্রতাপ? না, আসলে মনে হলো পিছন দিকে বোধহয় কেউ দাঁড়িয়ে। আরে না না, কে দাঁড়িয়ে থাকবে? ওই দেখো, জমিদার বাড়ির ওপরে দুটো পরী রয়েছে দাঁড়িয়ে, একটি পুরুষ একটি নারী। তাদের ছায়াই জলে পড়াতে প্রতাপ ভয় পেয়ে যায়। এসো ঘরে এসো, শ্বশুর মশাই ডাকলেন। বিরাট আয়োজন দেখে প্রতাপের চক্ষু চড়ক গাছ। প্রচুর খাবার সুসজ্জিত রয়েছে। দুপুরে রান্না করেছিলাম আরো বেশি, পোলাও, খাসির মাংস, ইলিশ। এখন বুঝি খাবে ওগুলো? জিজ্ঞেস করে বড় বউ। ও মা, বৌমা, বউ হয়ে এত বছর সংসার করছো, ছেলে মানুষের মতো কথা কেউ কয় দেখিয়ে? দাও দাও, জামাইকে খেতে দাও আগে। ছেলেটা দূর থেকে এসেছে, এসেই তোমাদের হাবড়ে চোবড়ে গেলানো শুরু হয়ে গেল। এখন লুচিটা খাক, ছোলার ডাল, কষা আলুর দম, রাবড়ি, পায়েস, কমলাভোগ, তারপর রাত্রে না হয় গরম গরম আবার জোগাড় যন্ত্র করা যাবে খন। হ্যাঁ, বাড়ির একটা মাত্র মেয়ে বলে কথা, আর তার সঙ্গে বড় বৌমা যেন কি একটা রান্না করেছে। আগে বাবা, আমি মেটে চচ্চড়ি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়েছে? হ্যাঁ হয়েছে। আর কুমড়ো ছিচকি? ওগুলো নিয়ে এসো। বাবা, এত আমি খেতে পারবো না, এত খেলে আমার সত্যি অসুবিধা হবে। এত বছর বিদেশে ছিলাম, স্বল্প আহার করতাম, এসব তেল মশলা যুক্ত খাবার খেলে আমার সত্যি কি যে বলো। তোমার মতো বয়সের লোকে লোহা চিবিয়ে হজম করে ফেলে। আমাকেই দেখো না, 40টা মিষ্টি খেতাম, বুঝলে, 5 কেজি মাংস খেতাম। হ্যাঁ, পারলে গোটা পাঁঠাই খেয়ে নিত, বললেন শাশুড়ি মা। প্রতাপ হাসতে গিয়েও হাসি চেপে ফেলল, যদি অপমান বোধ হয়। দেখো গিন্নি, ছোলা ছোকরার সামনে আমার পুরুষত্ব নিয়ে এমন কথা বলো না। আমি কত খেতে পারি তুমি কিন্তু খুব ভালো করেই জানো। রাখো দেখি তোমার খাওয়া বাবা, তুমি যেটুকু পারো সেটুকু খাও। আর কই রে, মেয়েটা কোথায় গেল? বরটা এসেছে, কোথায় নেমে আসবে। কমলির কানে কিন্তু কথাটা গেছে। বেচানা চাদরটা শক্ত করে আঁকড়ে ধরে সে বসেই রয়েছে, পা যেন আর নিচে নামতে চাইছে না। কেমন যেন ধুকপুক ধুকপুক শব্দটা বারবার বাড়ছে। 3 দিন আগের সেই রাতের উষ্ণ অভিজ্ঞতার কথা মনটাকে আচ্ছন্ন করে রেখেছে। প্রতাপ যখন বারবার অতিরিক্ত ভালোবাসায় তাকে আকুল করে দিচ্ছিল, ততবারই শরীরটা শিহরিত হয়ে উঠছিল, কাঁটা দিয়ে উঠছিল প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। এমন তো কখনো হয়নি, স্বামীর ছোঁয়া এত ভালো অনুভূতি পায়নি সে। কিন্তু আজ যেন নতুন করে নিজেকে আবিষ্কার করছে কমলি।
আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ঘোমটাটা ঠিক করে, কারণ নিচ থেকে তখন ডাক পড়েছে। বৌদি, মা সবাই ডাকছে। হাসি। নিজের হৃদস্পন্দনকে ঠিক করে নুপুরের রিনিঝিনি বল তুলে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে সে। প্রতাপ তখন মুখে সবে একটা লুচি ঢুকিয়ে কামড় বসিয়েছে। স্ত্রীকে এত সুন্দর সাজে দেখে তার খাওয়া বন্ধ হয়ে যায়। এ কি বাবা, বিষম কেলে দে, জল দাও জল দাও ওকে। জল খাওয়ার পর ঠিক হলো। নাও তোমার বরকে এবার খাওয়াও দেখি, আমি একটু বিশ্রাম করি। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি একটু বিশ্রাম করো মা। বরপোয়াতি মেয়েটা। রমেশ, যা যা তুই বৌমার কাছে যা, সারাদিন মেয়েটা খুব খেটেছে, এবার একটু ওকে বিশ্রাম নিতে দে। সন্ধ্যের আহারের পর কমলিকে সাথে করে নিয়ে প্রতাপ ঘরে যায়। দরজা বন্ধ করতেই কমলি বলে, এক্ষুনি শুরু করবে নাকি? কি না মানে, লজ্জা পেয়ে যায় মেয়েটা। প্রতাপ হো হো করে হেসে বলে, এই তো তোমার মধ্যে আধুনিকতার ছোঁয়া পাচ্ছি। বাড়ির বউরা সাধারণত এইসব কথা বলতে লজ্জাই পায়, তা তুমি দেখি আমার মতোই হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি না বিদেশে থেকেছি, কিন্তু তুমি। কথাটা বলে প্রতাপ চুপ। কিছু আগিয়ে এসে কমলির কাঁধে হাত রেখে বলে, কেমন আছো? ভালো, তুমি? তোমায় ছেড়ে কি ভালো থাকতে পারি? যা খাওয়ালো না, পেট ঢোল হয়ে আছে। আমি কিন্তু রাতে কিচ্ছু খেতে পারবো না। তা বললে হয় নাকি মশাই? মা বৌদি সারাদিন খুব রান্না করেছে, রাতে বোধহয় অন্য কিছু হবে, তোমাকে তো খেতেই হবে। বলি, এত কিছু খেলে ওই জিনিসটা খাবো কি করে? কি জিনিস? বুঝতে পারছো না? না, খুব অসভ্য তুমি। অসভ্যতা আমি করতেই তো এলাম। কালকে কিন্তু বাড়ি নিয়ে যাব। কালকে বাড়ি তো গেলে হবে না, দুদিন থাকতে হবে তো। কি বলো? আমাকে যে একটা কেসের ব্যাপারে কথা বলতে হবে। কালকেই মুক্তার মশাই এসেছিলেন, আমি ওসব কিছু জানি না। ঠিক আছে, তাই হবে, দুদিন পরই হবে তো? হবে। রাত্রেবেলা বেশি কিছু খেতে পারেনি প্রতাপ। সামান্য কিছু অন্ন গ্রহণ করেই চলে এসেছিল ঘুমোতে। ওকে কেউ বেশি জোর করেনি। এদিকে বড় বউটার সামান্য ব্যথা হচ্ছে। বাড়িতে বেশ সকলেই চিন্তিত। এমত অবস্থায় প্রতাপ বলতেও পারছে না বাড়ি ফিরে যাবার কথা। রাত্রে কমলি ঘরে আসতেই প্রতাপ বলে, এসেছো? এইটা তো তোমার বাপের বাড়ি, এটা তো শ্বশুর বাড়ি না। তাহলে তুমি আমার কাছ থেকে সমান দূরে দূরে কেন থাকছো বলো তো? এসো, কাছে এসো, আমার কাছে এসো। কমলি এক পা দুপা করে কাছে এগিয়ে আসে। ঘরটা তখন অন্ধকার। মৃদু জ্যোৎস্নার আলো ঘরে প্রবেশ করেছে। কমলি বিছানায় বসতেই প্রতাপ বলে, তোমাকে খুব সুন্দর লাগছিল, জুঁই ফুলের গন্ধগুলো এত মাতোয়ারা। ওর ঘোমটা খুলে ওর বেনি থেকে ফুল খুলতে শুরু করে প্রতাপ। তারপর কান পাশা দুটো, এরপরে কণ্ঠের হাড় খুলে যখন শাড়ির আঁচলটা বুক থেকে সরে যায়, কমলির উষ্ণ নিঃশ্বাসটা এসে লাগে প্রতাপের মুখে। এলাচ খেয়েছো নাকি? এত সুন্দর গন্ধ আসছে। কমলি কোনো কথা বলে না, লজ্জায় আঁকড়ে ধরে তার প্রিয় পুরুষটিকে। আজকে ওর কোমরে হাত দিতেই প্রতাপ বলে, আরে এই তো উঁচু মাংসপিণ্ডটা। কমলি, তুমি যে বললে তোমার সেই জরুলটা নেই, আজকে একটু ঘরে আলো জ্বালবো? না। কেন? আমি তো তোমার স্বামী, আমায় ভরসা করতে পারছো না? পারছি। তাহলে তোমার আমার এতদিনের বিয়ে, তোমাকে একটু দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। আবার কবে বিদেশে যাবার ডাক আসবে। কমলি প্রতাপের ঠোঁটের ওপর হাত রেখে বলে, আমায় ছেড়ে যেও না গো, আমি খুব একা। কত বছর তোমার জন্য অপেক্ষা করেছি, আমি আর পারছি না, তোমার মতো করে নাও আমাকে। ভালোবাসার কথা ভালোবাসার মুহূর্তে শরীরকে শতভাগে রোমাঞ্চিত করে তোলে। প্রতাপের পাগল করা শরীরটা স্ত্রীকে এতটা কাছে পেয়ে, এত ভালোবাসার কথা শুনে যেন প্রত্যেক পদে পদে শিহরিত হয়ে উঠছে। লণ্ঠনটা জ্বালায় প্রতাপ। শরীরী আবেগে মেতে ওঠে দুটো মানুষ। তবে সেই দিনের থেকে আজকে কমলির গায়ের গন্ধটা আরো বেশি মাতোয়ারা। সেই 10 বছর বয়সে ফুলশয্যার রাতের মতো লাগছে আজকে। মনে হচ্ছে
গত 10 বছর আগেও যেন কমলির বয়সটা 17 বছরই ছিল। যেই রাত অসম্পূর্ণ ছিল সেই রাত আজ পূর্ণ হচ্ছে। মাঝরাতে দরজার ছিটকানি খোলার শব্দে প্রতাপ বুঝতে পারে কমলি হয়তো ঘর থেকে বেরোলো। হয়তো হয়তো সে বাথরুমে যাচ্ছে, কিন্তু না, দরজা খোলার না, দরজায় কিল মারার শব্দ। দরজা উঠে প্রতাপ দেখে কমলি নিরাবরণ শরীর নিয়ে শোয়া। এই কমলি, কমলি, কেউ একটা ডাকছে, বড় বৌদির বোধহয় কিছু হয়েছে, একটু ওঠো না। আয় কমলি। হ্যাঁ, কে ডাকছে দেখো। হো, আমি দেখছি। কমলি গায়ে কাপড়টা জড়িয়ে দরজা খুলতে যাবে। প্রতাপ বলে, না না না, তুমি 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 পাশের ঘরে যাও, পাশের ঘরে যাও, কাপড়টা ভালো করে পরে এসো। কি ভাববে ওরা, আমি দরজা খুলছি। দরজা খুলতেই প্রতাপের মাথায় বাজ পড়ে। হে কি, তুমি আমার সঙ্গে মস্করা করছো নাকি? তুমি তো ঘরে, তুমি দরজাটা বন্ধ করে রেখেছিলে কেন? ওদিকে যে বড় বৌদির কি অবস্থা, বাচ্চাটা মরে গেছে, বড় বৌদির অবস্থা খুব খারাপ, এক্ষুনি বৈদ্যের কাছে নিয়ে যেতে হবে। দাদা তোমায় ডাকছেন, একটু চলো না। আমি তো রাত্রেবেলা তোমার কাছে আসতেই পারলাম না, বড় বৌদির ব্যথা উঠে গিয়েছিল যে। তোমার কিছু মনে নেই নাকি গো? প্রতাপ তাকিয়ে থাকে কমলির চোখে। হাঁ করে দেখছো কি? চলো। পেছন ঘুরে আর তাকায় না সে। বিছানার পাশে পড়ে থাকা পাঞ্জাবিটা কুড়িয়ে নিয়ে গায়ে জড়িয়ে নিচে নেমে যায়। গরুর গাড়ি করে বড় বৌদিকে নিয়ে বৈদ্যের কাছে ছুটতে হয়েছে। রক্ত সমানে বেরিয়েই যাচ্ছে বড় বৌদির শরীর থেকে। সায়া, কাপড়, কাঁথা সব কিছু দিয়ে রক্ত আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু যেন রক্তের বেগ গঙ্গার ধারার মতো বইছে মানুষটার শরীর দিয়ে। অবচেতন অবস্থায় বারবার বড় বৌদি প্রতাপকে খুঁজছে। প্রতাপ, জামাই, জামাই। এই তো সবাই রয়েছে এখানে। আমরা গরুর গাড়ি করে তোমাকে নিয়ে যাচ্ছি বৈদ্যের কাছে। আমাদের মেয়েটা আর নেই। বাবু, এসব কথা এখন রাখ, বৌমাকে বাঁচাতে হবে। জামাই, জামাই কোথায়? বৌদি, বৌদি, আমি আপনার মাথার কাছেই আছি, ভয় পাবেন না। আমি এই তো। জামাই, জামাই, আমায় ক্ষমা করো। কেন বৌদি, কি হয়েছে আমাকে বলুন। জামাই, জামাই, তোমাকে অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না, বলতে পারলাম না। উপমা, উপমা, উপমা। হাত ধরা অবস্থাতেই এই মানুষটার নিঃশ্বাস বেরিয়ে যায়। গরুর গাড়ি আর পৌঁছায় না বৈদ্যের বাড়ি পর্যন্ত। ফিরে আসে। বড় বৌমার সৎকারের কাজ শেষ হয়েছে। বিয়ে হওয়ার পর দুটো অমঙ্গলের ছায়া। প্রথমত ফুলশয্যা ওদের হলোই না, করতো তো ঠাকুমাটা মরার পর। আর আজ বৌদি। দিন 15 কাজ চলল। বাড়িতে সবারই মন ভারাক্রান্ত। চিঠিতে জানিয়ে দিয়েছে প্রতাপ। প্রতাপের বাড়ি থেকেও সকলে এসেছেন, তবে অসুচ বাড়ি থেকে নতুন বউয়ার ছেলেকে নিয়ে যেতে হবে। প্রতাপ রাজি হয়নি প্রথমে, তাই শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলেই সে যাবে। বরদা এখন পিণ্ড দান করছে। কাক আর কুকুরে এসে খেলে নাকি মঙ্গল হয়, কিন্তু কাক বা কুকুর জাতীয় কিছুই এলো না। শ্বশুর মশাই হাউ হাউ করে কাঁদছেন, বললেন, অমন বৌমা কি আমি আর পাবো? লাখে একটা হতো। শ্রাদ্ধ শান্তি খেয়ে দে সকলেই যে যার মতো ফিরে গিয়েছে বাড়ি। পুরোহিত মশাই বললেন, মৃত্যুর লগ্ন ভালো ছিল না, দোষ পাওয়া গেছে। দোষ কাটাতে 45 দিন পর আবার যজ্ঞ করতে হবে। প্রতাপ জানে কমলিকে আটকে রাখা যাবে না, সে আসবেই। কিন্তু শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে কমলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল কোথায় মেয়েটা? বাড়ির সকলের ওর দিকে হুঁশ ছিল না। বউটা মারা গেছে, বাচ্চাটাও নেই, তার উপরে বাড়ি ভর্তি লোকজন, সবাই যে যার কাজে। কিন্তু প্রতাপ খুঁজতে বেরোয়। কমলি, হ্যাঁ কমলি, কমলি। পুকুরের জলের দিকে নজর যায় তার। শাড়ির আঁচল ভেসে উঠেছে একটা।
এই আঁচলটা ভীষণ চেনা, সেই লাল বেনারসি শাড়ি। কমলি, কমলি! প্রতাপ দৌড়িয়ে যায় দেখতে, কিন্তু না, ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। গলায় কলসি বাঁধা অবস্থায় কমলির শরীরটাকে পুকুরের গভীর জল থেকে তোলা হয়। বাড়িতে পরপর এতগুলো মৃত্যু, সবাই গভীর শোকাচ্ছন্ন। পুরোহিত মশাই বললেন, এই বাড়িতে অমঙ্গলের ছায়া লেগেছে, কিন্তু চৌধুরী মশাই, আপনার বাড়ি তো এমন ছিল না, তবে এমনটা কেন হচ্ছে? রমেশ বহুদিন কারো সাথে কথা বলে না। উপমা চলে যাবার পর থেকে সে নিজেকে সম্পূর্ণভাবে দমিয়ে ফেলেছে। তবে আজ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে রমেশ বলে, হবে না, হবে না কেন? আমার বড় বোনটাকে নিজের হাতে খুন করেছি আমরা, তার প্রতিশোধ সে তুলবে না? অমঙ্গল থাকবে না? পুরোহিত মশাই, খুনের যে পাপ হয়, সেই অমঙ্গলটা কি কোনো হোমযজ্ঞে মেটানো যায়? প্রতাপ চুপ করে দাঁড়িয়ে রয়েছে, তার মুখে কোনো কথা নেই। রমেশ বলে, প্রতাপ, প্রতাপ, তুমি 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 যে কমলিকে বিয়ে করেছো, সে আমার ছোট বোন, সে আমার ছোট বোন। ও কমলি সেই কমলি নয়। কমলি বিয়ের পর বাপের বাড়ি যখন এলো, তখন আমার মা ওকে ওকে গালমন্দ করে এই পুকুরের জলে আত্মহত্যা করতে বাধ্য করলো। উপমা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছিল, তবুও প্রতিবাদ করেনি। কেন জানো? আমার বাপের জারদ সন্তানের রক্ত ছিল যে ওর শরীরে। চৌধুরী বাবু মাথা নিচু করে রয়েছেন। প্রতাপ কিচ্ছু বুঝতে পারছে না। সে বলছে, আমি কিছু বুঝতে পারছি না বর্দা, আমাকে আমাকে একটু খুলে খুলে বলুন না। সে যেন কথা বলতে পারছে না। ইতিমধ্যেই প্রতাপের বাড়ি থেকে তার বাবা মা চলে এসেছে। রীতিমতো গোটা বাড়িটা থমথমে। হে, কি করে হলো, কি করে হলো বেয়াই? হ্যাঁ, আমার মেয়েটাকে পাঠালাম অষ্টমঙ্গলার নিয়ম করতে, আর এদিকে আর নিয়ম? কিসের নিয়ম? এত বছর ধরে যেই মেয়েটা আপনাদেরকে ধোকা দিচ্ছে, তাকে চিনতে পারেননি আপনারা? বিয়ের সময় আপনারা আমার ছোট বোনকে দেখেছিলেন তো? দেখেছিলেন না? আমার ছোট বোন মলিকে। চুপ হয়ে যায় বাড়ির সকলে। ওর বয়স তখন 9 বছর। কমলির বিয়ে দেবার জন্যে আমার বাবা মা উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু কমলির বিয়ে হচ্ছিল না, ওর গায়ের কালো রঙের জন্য। মলিকে বসানো হলো, আপনারা তাকে দেখে গেলেন, কিন্তু বিয়ে হলো কমলির সাথে। অথচ ভাগ্যের কি দোষ দেখুন, ওদের স্বামী স্ত্রী একসাথে থাকার আগেই মিশে গেল মেয়েটা। আচ্ছা প্রতাপ, তোমার ফুলশয্যা রাতের কথা মনে পড়ে? প্রতাপ, তোমার এমন কিছু চিহ্ন মনে পড়ে যেটা কমলির শরীরে তুমি দেখেছিলে? প্রতাপ চুপ। হ্যাঁ, ফুলশয্যা রাতে কমলিকে বেশ শ্যামবর্ণ মনে হয়েছিল, কিন্তু সেই সব কত বছর আগেকার কথা। ও কি আর মনে থাকে? জানো জানো, মা বাবা ওকে ওকে পাগলের মতো করে দিয়েছিল। ও জন্মেছিল আমাদের বাড়ির এক ঝিকড়ির গর্ভে। মা সেই থেকে ওকে সহ্য করতে পারতো না, একদম সহ্য করতে পারতো না। আমার থেকে তো আমার বোন বেশ কয়েক বছরের ছোট ছিল। যখনই সেই ঝিগড়ি মহিলা সন্তানের পিতৃত্বের দাবি করলো, তখন থেকেই মা সে অনাগতকে বিষ নজরে দেখত। ভগবান করুক সে কালো হয়ে জন্মালো। কালো হয়েছিল বলে বাবা তাকে বলতো, তোর মধ্যে আমার কোনো মিল নেই। তোর মা কি জন্ম দিয়ে মরে গেছে? না চোখের মিল, না নাকের মিল। গায়ের রং দেখেছ? একেবারে কুচকুচে কালো। ঝিগড়ির পেটে কি আর ফলা হবে? ঢলা হবে না। মেয়েটা শেষ হয়ে গেল, জলে আত্মহত্যা করলো। আর মলির বিয়ে দিতে ওরা বলল, মেয়েটা তো মরেছে, বড় মেয়েটা। জামাই 7 বছরের নামে গেছে বিদেশে। ছোট মেয়েকে পাঠিয়ে দাও, ওর খবর বলতেই হবে না। তাছাড়া ছোট মেয়েকে দেখিয়েই তো সম্বন্ধ ঠিক করা হয়েছিল। এই বিয়ের ভাগ্যি ওরই আছে, তোমার বড় মেয়ের না। বাবা চেয়েছিল প্রতিবাদ করতে, কিন্তু পারেনি, কারণ বাবা কখনো তার জারদ সন্তানকে নিজের থেকে মেনে নিতে পারেনি।
প্রতাপ চুপ করে থাকে। পুরোহিত মশাইয়ের কাছে এগিয়ে গিয়ে বলে, জানেন তো, দীর্ঘ কতগুলো বছর বিদেশে কাটিয়েছি। সেখানে আপনাদের এসব নিয়ম নীতি কিছু নেই। তবুও পাশ্চাত্যের অনেক দিক ভালো জানেন। যদি কমলি এই বাপের বাড়ি অষ্টমঙ্গলার নিয়ম করতে না আসতো, যদি মঙ্গল চিহ্ন কপালে মাখতে না আসতো, তাহলে মেয়েটাকে মরতে হতো না। আচ্ছা বর্দা, আপনি তো আমাকে পত্র লিখতে পারতেন, লিখেছিলাম। তবে সেই পত্র তোমার হাতে পৌঁছানোর আগেই আমার বাবা মশাইয়ের হাতে গিয়ে পৌঁছায়। সেই থেকে ওরা আমাকে ভয় দেখাতে শুরু করে। বলে, আমার বড় বোনের মৃত্যুর খবরটা তোমায় জানিয়ে দিলে আমাকেই দোষী করবে, বলবে গলায় কলসি বেঁধে আমি তাকে জলে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো ভাই, আমি ওকে খুব ভালোবাসতাম। আমি ছোট বোনের থেকে আমার বড় বোনকে বেশি ভালোবাসতাম, কারণ ও কালো বলে ওকে সবাই ওকে ঘৃণার চোখে দেখত। যে বর্দার বুক ভার হয়ে আসে কান্নায়। প্রতাপ নিস্তব্ধ নীরবে বসে থাকে ঘরের এক কোণে। অপমৃত্যু হয়েছিল বলে অল্প দিনে কাজ মিটে যায়। পুরোহিত মশাই রক্ষাকালী যজ্ঞ করতে বললেন। প্রতাপ বলল, পুজো যখন হবে তখন ঠিক আসবো। কার টানে আসবো এখানে, কে আছে আমার জন্য। বাড়ি ফিরে যায় প্রতাপ। বাড়ির সকলেই জানে এখন প্রতাপের মানসিক অবস্থা। বাবা পাত্রী দেখছেন আবার বিয়ে দেওয়ার জন্য। তবে এইবার আর ফর্সা পাত্রী চাই বলে পুরোহিত মশাইকে বলে দেননি। ঘটককে বলেছেন, মেয়ে যেন শিক্ষিতা হয়, আর এইসব মঙ্গলের নিয়ম সুচিতা এইসবের থেকে যেন একটু আধুনিকা হয়, এইটা খেয়াল রাখবেন। আমাদের কাছে মনুষ্যত্বটা বড়, নিয়মটা নয়। সব তো কুসংস্কার। প্রতাপ বুঝতে পারে, যাক, কিছুটা হলেও কমলি মরে গিয়ে হয়তো এদেরকে শেখাতে পেরেছে। যে থেমে যায় প্রতাপ। ঘরে এসে দরজা বন্ধ করতেই বিছানায় দেখতে পায় কমলি বসে আছে। তার মুখে হাসি, কোমরের কাছে আঁচলটা সরে জরুলটা দেখা যাচ্ছে ঠিক। প্রতাপ দ্রুত বেগে কমলির কাছে আগিয়ে আসে। ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলে, আমায় ছেড়ে যাবে না? কথা দাও আমায় ছেড়ে যাবে না? যাবো না বলেই তো রয়েছি, ছাড়ো দেখি। লাগে না নাকি? ভুল হয়ে গেছে। কিসের ভুল? তুমি যে আমায় মনে রেখেছো, এটাই তো অনেক। সেই কারণেই তো ফিরে আসি বারবার তোমার কাছে, মঙ্গলের ছায়া হয়ে। রাতের আকাশে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। ঘরের জানলা দিয়ে সেই রূপলি আলো মৃদু হাওয়ায় কাঁপতে থাকা পর্দার ফাঁকে গলে আসছে। দীর্ঘদিন পরে আজকে প্রতীক্ষার পুরনো নদীর গভীর স্রোতের মতো মিলনের স্মৃতি নিয়ে। সেই স্রোতে শুধু ভালোবাসার শব্দ, পুরনো স্মৃতির ফিসফিস। স্ত্রীর শাড়ির আঁচলটা গলা থেকে ধীরে নামিয়ে রাখে। তার চেহারায় এক অদ্ভুত লজ্জা, চোখে গভীর অনুরাগ। দীর্ঘদিনের বিরহ যেন আজ এই মুহূর্তের এক সমুদ্রে ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। তার শরীরের প্রতিটি অংশে এক অনির্বচনীয় অনুভূতির স্রোত। তার কোমল হাতের আঙুলগুলি যেন নিজের অজান্তেই স্নিগ্ধতার পথে স্বামীর বুকে ভাসছে। স্বামীর চোখেও স্ত্রীর শরীরের প্রতিটি বাঁককে গভীরভাবে অনুভব করছে। কিন্তু তার চেয়ে বেশি সে অনুভব করছে স্ত্রীর মধ্যে সেই পুরনো প্রেমের আলো, যা এতদিনের দূরত্বেও ম্লান হয়নি। স্ত্রীর মসৃণ ঘাড়, কোমল বাহু, বুকের ওপর ছড়িয়ে থাকা চুলের মিষ্টি গন্ধ তাকে আবার সেই পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যায়। স্বামীর স্পর্শে স্ত্রীর শরীর দ্রুত হয়, মুহূর্তের জন্য দৃষ্টি মিলিত হয়। চোখের ভাষাতেই বলা কতটা অপেক্ষা, কতটা চাওয়া, কতটা ভালোবাসা। স্ত্রীর শরীর কাঁপছে, কিন্তু সেই কাঁপুনি কেবল মিলনের উত্তেজনায় নয়, বরং এই বিশেষ মুহূর্তের আনন্দ আর আবেগের মিশ্রণ। তাদের মিলন কোনো শারীরিক মিলনের চেয়ে অনেক গভীর। এটি দুটি আত্মার মিলন, যেখানে প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাসে তারা একে অপরের মাঝে হারিয়ে যাচ্ছে।
এই রাতের মৃদু আলো আর হাওয়ার সঙ্গে তাদের ভালোবাসা মিশে এক অনির্বচনীয় পরিবেশের সৃষ্টি করেছে। বহুদিনের অপেক্ষার পর তাদের মধ্যে সেই পুরনো প্রেমের আগুন আবার জ্বলে উঠেছে, আর সেই আগুনেই তারা হারিয়ে যাচ্ছে একে অপরের মধ্যে। ভুলটা আমাদেরই হয়েছিল গিন্নি, বৌমাকে না পাঠালেই ভালো হতো। খবর এলো ওর বাবার মায়ের দয়া হয়েছে, দেখতে ছুটলো আমার 12 বছরের বৌমা। তবে যখন ফিরে এলো না মাস 6 পর, ওর গড়ন দেখে আমার সন্দেহ হয়েছিল। বিয়ের পর পর্যন্ত কোনোদিনই ওর ছোট বোনটারে আমরা দেখিনি, কিন্তু কতটা মাথায় আসেনি। বড় বৌমাকে তো আমরা কখনো তাচ্ছিল্য করিনি, মেজ বৌমাকেও করিনি। দুইজনই কালো, ছোট বৌমাও না হয় আমরা তো মেনে নিয়েছিলাম। প্রতাপের মা চোখের জল মুছলেন। সবই অমঙ্গলের দোষ বুঝলে। বেচারিরে পাঠানোটাই উচিত হয়নি আমাদের, কারো সঙ্গে পাঠানো দরকার ছিল। পুরো ঠাকুর এসেছে, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। দেখা যাক, এবার আর পাত্রীতে কোনো খুঁত রাখবো না, বরং একটা সংস্কারী মেয়ে যার মধ্যে কোনো কুসংস্কার থাকবে না। অন্তত নাম কর্তা। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। কই তুমি বরং। হ্যাঁ, আমি রান্নাঘরের দিকে গেলুম। হ্যাঁ, বারবার বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে প্রতাপের, অনেকবার, কিন্তু প্রত্যেকবারই প্রতাপের যে কুষ্ঠি আছে তাতে দেখা যাচ্ছে মাঙ্গলিকের ছায়া। আমার ছেলে তো জন্মের সময় এমন ছিল না ঠাকুর মশাই। আরেকবার ভালো করে দেখো তো। অনেকবার দেখেছি, আপনাদের কথায় 20 বার ঘেটে দেখেছি। আর তিথি নক্ষত্রের হিসাবে তো এটাই বলছে যে ঘোর মাঙ্গলিক আপনার ছেলে। ওই কুকুর পায়রা যার সঙ্গেই বিয়ে দেন না কেন, সে মরবেই মরবে। আর এই মাঙ্গলিক দোষ কোনোভাবেই কাটানো যাচ্ছে না। শুধু মনে হচ্ছে ওই মাঙ্গলিক দোষের ওপরে একটা অমঙ্গলের ছায়া আটকে আছে। সে কিছুতেই প্রতাপকে ছাড়তে চায় না। গিন্দিমা, দেখে মনে হচ্ছে যে কোনো কিছু ছোট বাবুর শরীরটারে গ্রাস করছে, একেবারে গোগ্রাসে। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।